মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, মাদক কারবারের আধিপত্য নিয়ে বিরোধের জেরে সংঘাত, এলাকায় আতঙ্ক। পুলিশ তো যখন আসে তখন তো ওরা ভিতরে গলির ভিতরে চলে যায়, আবার পুলিশ এখান থেকে ওইখানে গেল, আবার বাইরে আবার ওরা ওদের কাজ ওরা চালাইতেছে। এই কুল এক দফা ওই কুল এক দফা, দুই পার্টিতে ইট ককলেট মারামারি করে, রান্দালা অলয় করে। প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনা জয় পুতুলের বিরুদ্ধে বাদী সাক্ষ্য গ্রহণ শেষ, পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবেন আইনজীবী, বলেছেন টিওলে। অভ্যুত্থানে চানখারপুলের শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যার মামলায় ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আজ সাক্ষ্য গ্রহণ, ন্যায় বিচার নিশ্চিতে তৎপর রাষ্ট্র। চানখারপুল এলাকায় ৬ জন মানুষকে মাত্র স্বল্প দূরত্ব থেকে চাইনিজ রাইফেল দিয়ে গুলি করে হত্যা করা হয়। ১.৫ দশক পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আজ, ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান, নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। হাজার হাজার মানুষ তার ভাষণ শোনার জন্য অধীর আগ্রহে আছে। উনি কি দিক নির্দেশনা দেয় আগামীতে, এর অপেক্ষায় আমরা আছি। নির্বাচন সুষ্ঠু ও উৎসব মুখর করতে সরকারের সব প্রচেষ্টা থাকবে, কেরানীগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য, মোতায়েন করা হবে ৮০,০০০-এর উপর সেনা সদস্য। নির্বাচনটা সুস্থ করার জন্য যে পার্টিগুলি পার্টিসিপেট করবে তাদের সব ধরনের সহযোগিতা এবং জনগণের একটা সহযোগিতা কিন্তু দরকার। বিভিন্ন দাবিতে চতুর্থ দিনের মতো বরিশাল কুয়াকাটা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা, ব্যস্ত কর্মদিবসে চরম দুর্ভোগে সাধারণ মানুষ। গাজায় হামলা চালিয়ে ৫ সংবাদকর্মীকে হত্যা করল ইসরায়েলি সেনারা, দখলদারিত্বের বিরোধিতায় একাট্টা পশ্চিমা বিশ্ব। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। মাদক কারবারের আধিপত্য নিয়ে বিরোধের জেরে রাজধানীর মোহাম্মদপুরে সন্ত্রাসীদের ২ গ্রুপের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। জেনেভা ক্যাম্পে এই সংঘর্ষে ২ গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ চলে। ঘটনায় কিছু সময় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করে, ছড়িয়ে পড়ে আতঙ্ক। কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। এর আগে রোববার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেল ও পিচ্চি রাজার মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩টি ককটেল বিস্ফোরণ হয়। সংঘাতে ১ নারী আহত হন। গেল শুক্রবার জুম্মার নামাজের পরও মাদক কারবারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল ছোড়ে তারা। ওরা মাদক নিয়ে লাগে, ওরাও মাদক বিক্রি করে, ওরাও মাদক বিক্রি করে, দুই পক্ষ মাদক বিক্রি নিয়েই লাগে। আজকে সকালে ককটেল মারা হয়েছে ২-৩টা, পুলিশ তো আসে কিন্তু ওদের ধরতে পারে না। পা দিকে পুড়ে গেছে, আগুন লাগছে। সকালে গেছে ওনার নাতি নিয়ে স্কুলে। দর্শক, মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে সন্ত্রাসীদের দুপক্ষে চলছে সংঘর্ষ। এই বিষয়ের বিস্তারিত একটু জেনে নেব। মোহাম্মদপুরে রয়েছেন সহকর্মী সুমাইয়া ঐশী, যাচ্ছি তার কাছে। ঐশী, দ্বিতীয় দফায়ও গন্ডগোলের খবর আমরা পাচ্ছি, বর্তমানে সেখানকার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন, জানাবেন বিস্তারিত। শাওন, এখন আমি ঠিক যে রাস্তাটিতে দাঁড়িয়ে আছি, এই রাস্তায় কিন্তু আজ সকাল থেকে 2 দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখন যেমনটা আপনি দেখতে পাচ্ছেন, এখন মোটামুটি শান্ত পরিবেশ। তবে স্থানীয়রা বলছেন বা এলাকাবাসীরা বলছেন যে এই যে শান্ত পরিবেশ, এটি কিন্তু কিছুক্ষণ পরপরে এমন সংঘর্ষের বা এমন তাণ্ডবলীলা শুরু হয় এখানে। তারা বলছেন যে কিছুক্ষণ পরপর আসলে এখানে মাদক ব্যবসায়ী যে 2 গ্রুপ রয়েছে, সেই 2 গ্রুপের মধ্যে যে সংঘর্ষের ঘটনা সেটি ঘটতে থাকে।
এবং যেই ধারালো অস্ত্রসহ দেশীয় অস্ত্র সেগুলো প্রদর্শন করে এখানে ভয়ভীতি দেখানো হয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই মূলত এই যে সংঘর্ষের ঘটনা সেটি। এবং আমরা কিন্তু কিছুক্ষণ আগে একজন আহতের খবর পেলাম। সকালে তিনি তার নাতিকে আসলে স্কুলে নিয়ে যাচ্ছিলেন এবং সেই সময়ই এই ককটেল বিস্ফোরণের যে ঘটনা ঘটেছিল প্রথম দফার যেই সংঘর্ষে, সেখানে তিনি আহত হয়েছিলেন। তার পায়ের কিছু অংশ পুড়ে গিয়েছে সেই ককটেলের, সেই খবর আমরা পেয়েছি। এবং যেমনটি আমরা কিছুক্ষণ পরপরই এমন সংঘর্ষের ঘটনা ঘটছে বলেই জানতে পারছি। যেটি জানা গেছে এখন পর্যন্ত সেটি হচ্ছে আসলে দুই মাদক ব্যবসায়ী যেই গ্রুপ রয়েছে তার একটি গ্রুপের প্রধান মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল এবং আরেকটি যে গ্রুপ রয়েছে তার যে লিডার যিনি তিনি হচ্ছেন রাজা। এই দুই গ্রুপের মধ্যেই মূলত এই অঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে থেকে সংঘর্ষের ঘটনা ঘটছে। এবং সম্প্রতি আসলে বুনিয়া সোহেল অস্ত্র এবং মাদক মামলায় কারাদণ্ড ভোগ করছিলেন। তবে তার যে অনুপস্থিতিতে সেই সময় আসলে এই অঞ্চলের মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নেন রাজা। এবং বুনিয়া সোহেল সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে আবারও এলাকায় এসেছেন এবং এরপরে কিন্তু এই যে তিনি আবারও এসে তার পুনরায় এই মাদক কারবারি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন, যার ফলে আসলে আবারও দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আহতের ঘটনা ঘটছে। এখানে অনেক শিশু আছে, তারাও কিন্তু বিভিন্নভাবে আহত হচ্ছেন। আমরা একটু আগে একটা শিশুকে দেখছিলাম, তার হাতে আসলে ধারালো অস্ত্রের কিছু আঘাত লেগেছিল একদিন আগে যেই ঘটনা ঘটেছিল। এইভাবেই কিন্তু চলছে এবং এখানকার অধিবাসীদের অভিযোগ যে আইন শৃঙ্খলা বাহিনীর তেমন কোনো তৎপরতা নেই এখানে। ঐশী, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর মৌচাক সিরাজুল ইসলাম মেডিকেলের পার্কিংয়ে গাড়ির মধ্যে দুজনের মরদেহ উদ্ধার হয়েছে। এই বিষয়ে একটু জানতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। নিহতদের নাম পরিচয় কি জানা গেল? এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড? ফরেনসিক টিম কি বলছে? শাওন, এখন পর্যন্ত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি, কারণ এখানে যে দুইজনের মরদেহ পাওয়া গিয়েছে সেই দুইজন হাসপাতাল কর্তৃপক্ষের আসলে কেউ না। সে কারণে আসলে কারা সেই জায়গাটি এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি। যারা এখানে রমনা থানার পুলিশ এসেছে, ক্রাইম সিনের যে টিম সিআইডির তারা এসেছে, তারা কাজ করছে এবং সুরতহাল এখনও শুরু হয়নি। মূলত ক্রাইম সিনের যে কাজগুলো সেই ক্রাইম সিনের কাজগুলো করছে। মূলত 11:30টার দিকে আজকে এই জায়গাটিতে মূলত এখানকার সিরাজুল ইসলাম মেডিকেল হাসপাতালের যে সিকিউরিটি ইনচার্জ তিনি পার্কিং পরিদর্শন করতে এসে এটি পার্কিংয়ের 2 নম্বর অর্থাৎ সিরাজুল ইসলাম মেডিকেলের যে বেসমেন্ট রয়েছে, দুটি বেসমেন্টের একেবারে নিচের যে বেসমেন্টটি, সেই বেসমেন্টটিতে গাড়িটি পার্ক করা রয়েছে ফিল্ডার। এবং এই গাড়িটি হাসপাতাল কর্তৃপক্ষ বা তাদের সিকিউরিটি যারা রয়েছেন তাদের সঙ্গে কথা হয়েছে। তারা যেটি বলছেন যে এটি গত পরশুদিন ভোর 5:30টার দিকে এই গাড়িটি এই হাসপাতালটিতে ঢোকে। তখন মূলত দুইজনেই ছিল গাড়ির ভিতরে এবং তারা বলেছিল যে মূলত তাদের রোগী রয়েছে, সকালের দিকে রোগী নিয়ে তারা বের হবেন। তারপর থেকে আসলে 2 দিন ধরে গাড়িটি যখন বের হয়নি, তারপরে মূলত তারা এই জায়গাটিতে এসে খোঁজ নিয়ে দেখেন, দুজনের মরদেহ দেখতে পান এবং মরদেহের মূলত মুখে হাতে সহ বেশ কিছু জায়গায় মূলত ক্ষতের দাগ আমরা ভেতর থেকে, যদিও আমরা ক্রাইম সিনের কাজ যেহেতু চলছে সে কারণে আমরা আসলে ভেতরের জায়গাটিতে যেতে পারছি না। দূর থেকে যেটুকু দেখা যাচ্ছে একজন ড্রাইভিং সিটে এবং তার পাশে একজন ড্রাইভিং সিটের যিনি রয়েছেন তিনি উল্টো দিকে সিট হালানো অবস্থায় এবং ড্রাইভিং সিটের পাশের যিনি একজন রয়েছেন তার মাথা একেবারে গাড়ির নিচে অর্থাৎ পায়ে রাখার যে জায়গাটি রয়েছে পা রাখার নিচের দিকে ভেতরে ঢুকানো অবস্থায় এবং মুখ আমরা দুইজনেরই যেটুকু দেখতে পাচ্ছি মুখ একেবারেই ফোলা, হাতে ক্ষত রয়েছে, হাত বাঁকানো অবস্থায় রয়েছে এবং ফুলে গিয়েছে, শরীর ফুলে গিয়েছে। অর্থাৎ এখানে যে ক্রাইম সিন সেই ক্রাইম সিন দেখে যতটুকু
আমাদের কাছেও মনে হয়েছে যেহেতু পরশু সকাল ভোর 5:30টার দিকে এই গাড়িটি প্রবেশ করেছে, তার হয়তো কিছুক্ষণের মধ্যেই ঘটনাটি ঘটে থাকতে পারে। কারণ আমরা যখন এই বেসমেন্টে প্রবেশ করি, অর্থাৎ বেসমেন্টের 1 নম্বর বেসমেন্টে যখন প্রবেশ করি তখন থেকেই আমাদের নাকে মারা যাওয়ার পর অনেক দিন ধরে যে মরদেহগুলো পড়ে থাকে সেই মরদেহের যে এরকম গন্ধ পাওয়া যায় সেই গন্ধ আমরা পাচ্ছিলাম। এবং বেসমেন্ট 2-এ এসে দেখে যখন পৌঁছাই তখন একেবারেই আসলে এই জায়গাটিতে যে গন্ধ ছড়ানোর জায়গাটি সেটি সেই হিসাব করে আসলে বলা যায় যে হয়তো 1 থেকে 1.5 দিন আগে এই ঘটনাটি ঘটেছে। এবং এটি হত্যাকাণ্ড কিনা সেটি আসলে পুলিশের তদন্ত, যেহেতু ক্রাইম সিনের টিম রয়েছে সেই হিসাবে তারাই বলতে পারবে। তবে ধারণা করা হতে পারে যে হত্যাকাণ্ডের ঘটনা, কারণ তাদের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ড্রাইভিং সিটে যিনি রয়েছেন তার মুখে এখন পর্যন্ত আসলে রক্তের দাগ একেবারেই ফুলে গিয়েছে, মুখ একেবারেই ফুলে গিয়েছে এবং পুরো মুখমণ্ডলটি একেবারে কালো হয়ে রয়েছে। এবং যিনি ড্রাইভিং সিটের পাশে যার দিকে মাথা একেবারে ঢুকানো তারও একই রকম অবস্থা, অর্থাৎ তাদেরকে যে আঘাত করে মৃত্যু হয়েছে তাদের আঘাতের মাধ্যমে সেটি একরকম নিশ্চিত বলা যায়। সেই হিসাবে হত্যাকাণ্ডের ঘটনায় বলতে পারে। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা হচ্ছিল, তারা বলছেন যে মূলত তারা এন্ট্রি করেননি, কারা ঢুকেছে, গাড়ি এন্ট্রি হয়েছে, সেই গাড়ির নাম্বার এন্ট্রি করা হয়েছে, কিন্তু গাড়ির ভেতরে কারা ছিলেন, কোন রোগী ছিল সেই জায়গাটি তারা এন্ট্রি করেননি। এবং তথ্য আসলে সেই বিষয়ে কোনো নেই। ধন্যবাদ সবুজ আপনাকে। রাজুকের প্লট দুর্নীতির 3টি পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে বাদী সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। ঢাকার 5 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের আদালত এসব মামলায় সাক্ষ্য গ্রহণ করেছেন। এরই মধ্যে 3 মামলার বাদীদের আদালতে হাজির হওয়ার সমন জারি করেছে রাষ্ট্রপক্ষ। বাদীরা হলেন দুদকের উপপরিচালক সালাউদ্দিন, সহকারী পরিচালক আপনান জান্নাত কেয়া, SM রাশিদুল হাসান। গত 31 জুলাই এসব মামলায় চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত। ওই দিন আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পৃথক 3 মামলায় শেখ হাসিনা সহ 12 জন, সজীব ওয়াজেদ জয় সহ 17 এবং সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনকে আসামি করা হয়েছে। খালা শেখ হাসিনা এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে দ্বন্দ্বের জেরে ক্ষতির শিকার টিউলিপ সিদ্দিক আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে এমন দাবি করেছেন এই ব্রিটিশ এমপি। টিউলিপ বলেন, বাংলাদেশের কিছু মানুষ ভুল করেছেন এবং তাদের শাস্তি পাওয়া উচিত। ডক্টর ইউনূসের সাথে তার খালার শত্রুতার কারণে কোলিটারাল ড্যামেজের শিকার হয়েছেন, এমন দাবিও টিউলিপের। শেখ হাসিনার ভাগ্নি এবং শেখ রেহানার মেয়ের বিরুদ্ধে বাংলাদেশ ও ব্রিটেনে দুর্নীতির নানা অভিযোগ রয়েছে, যেগুলো তদন্ত করছে দুদক। গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে এসব দুর্নীতির সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেন টিউলিপ। বলেন, লন্ডনে ফ্ল্যাট কেনা কিংবা রূপপুর পারমাণবিক কেন্দ্রের দুর্নীতির সাথে তিনি জড়িত নন। এমনকি তার বিরুদ্ধে কি ধরনের অভিযোগ আনা হয়েছে সেই বিষয়টিও অস্পষ্ট। এই ইস্যুতে পরবর্তী পদক্ষেপ কি হবে সেটি তার আইনজীবী নির্ধারণ করবেন। আজ টিউলিপের আদালতে হাজিরার সময় নির্ধারিত ছিল। গণঅভ্যুত্থানে রাজধানী চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিচার কাজ শুরু হয়েছে, যা হত্যাকারীদের জন্য পরিষ্কার বার্তা বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় 4 আসামিকে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1-এ মামলার সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর। এরপর সাক্ষ্য গ্রহণ শুরু হয়। হাজির করা 4 আসামি হলেন শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদ এবং 3 কনস্টেবল সুজন, ইমাজ হোসেন, ইমন ও নাসিরুল। সাবেক ডিএমপি কমিশনার সহ অপর 4 আসামি এখনো পলাতক রয়েছেন। চিফ প্রসিকিউটর বলেন, হত্যাকারীদের বিচারের মুখোমুখি হতেই হবে, কোনোভাবেই বিচার কাজ বানচাল করতে পারবে না বলে উল্লেখ করেন তাজুল ইসলাম। আসামিদের বিরুদ্ধে অকাট্যভাবে প্রমাণ করার মতো সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল প্রসিকিউশনের হাতে আছে, যেগুলোর মাধ্যমে আসামিদের অপরাধ প্রমাণিত হবে। আজকে প্রথম সাক্ষ্য গ্রহণ হচ্ছে। আমরা শুধু এই মেসেজটা দিতে চাই, যারা মনে করেছিলেন যে বাংলাদেশে গণহত্যা চালিয়ে পার পাওয়া যাবে, যারা মনে করেছিলেন পরবর্তীতে প্রতিবিপ্লব ঘটাবেন অথবা অন্য কোনোভাবে এই বিচারটাকে বানচাল করার চেষ্টা করা যাবে, তাদের জন্য ক্লিয়ার মেসেজ, যারা অপরাধ করেছেন তারা কেউ ছাড় পাবেন না।
দেড় দশক পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হচ্ছে আজ। শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় একটি কনভেনশন সেন্টারে সম্মেলনের আয়োজন করা হয়েছে। সকাল থেকে জড়ো হচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা। দীর্ঘদিন পর আয়োজিত সম্মেলন ঘিরে উচ্ছ্বসিত তারা। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আয়োজন ঘিরে ব্যানার, ফেস্টুন, তোরণ আর বিলবোর্ড দিয়ে সাজানো হয়েছে শহরের বিভিন্ন রাস্তাঘাট। সম্মেলনে কাউন্সিলরদের ভোটে নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচনের কথা রয়েছে। ধানের শীষের প্রতীকে যারা নেতৃত্ব দেবে, নওগাঁ জেলাকে নেতৃত্ব দিয়ে বিজয় ছিনিয়ে আনতে পারবে, সেই ধরনের লোকদেরকে নিয়েই আমাদের এই নির্বাচন যেন হয়। অতিথি উনি বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের ভবিষ্যতে বাংলাদেশের দিক নির্দেশনার উপরে মূল্যবান বক্তব্য রাখবেন। এই জন্য আমরা গ্রাম থেকে, ইউনিয়ন থেকে, থানায় থেকে এসেছি। দর্শক, এই বিষয়ে আরও জেনে নিতে চাই। সহকর্মী শফিক ছোটন যুক্ত হচ্ছেন এখন। শফিক, দ্বিবার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে কিনা, নেতাকর্মীদের উপস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং এই মুহূর্তে বক্তব্য রাখছেন দলের নেতাকর্মীরা। স্থানীয় পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বক্তব্য রাখছেন। বিশেষ করে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, তাঁতি দল, তাদের ইউনিট প্রধানরা বক্তব্য রাখছেন। এরপরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা এসেছেন তারা বক্তব্য রাখবেন এবং সবচেয়ে বড় যে আকর্ষণ সেটি হচ্ছে যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বক্তব্য রাখবেন। সেই হাজারো নেতাকর্মী জড়ো হয়েছেন কনভেনশন সেন্টারের ভেতরে বাইরে, সব মিলিয়ে আসলে নেতাকর্মীতে একেবারে একাকার। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় জমায়েত এটি নওগাঁয় বিএনপির, এমনই কিন্তু নেতাকর্মীরা বলছেন এবং এখানে আসতে পেরে তারা উচ্ছ্বসিত। তারা তাদের নেতার বক্তব্য শোনার জন্য দিক নির্দেশনার অপেক্ষায় আছেন, কখন তাদের প্রিয় নেতা বক্তব্য দিবেন এবং কি দিক নির্দেশনা দিবেন সেটি তারা আসলে অপেক্ষা করছেন সেটি শোনার জন্য। বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কি বক্তব্য আসবেন, কি নেতৃত্বের যে দিক নির্দেশনা আসবেন সেটি আসলে তারা শুনবেন। এবং নেতাকর্মীরা বলছেন যে এবারের এই কাউন্সিলটি আসলে অন্যান্য কাউন্সিলের থেকে একটু ভিন্ন রকম করেছে, কেননা গত 15 থেকে 17 বছর ধরে তারা কোনো অনুষ্ঠানের আয়োজন করতে পারেননি, এ ধরনের জমায়েত করতে পারেননি। একই সাথে প্রত্যক্ষ ভোটে তারা তাদের নেতৃত্ব বাছাই করবেন, অর্থাৎ জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক, এই 3টি পদের যারা নেতৃত্ব আসবেন তারা প্রত্যক্ষ কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন। এই নির্বাচনের মধ্য দিয়ে তারা এবং এই যে অনুষ্ঠান এর মধ্য দিয়ে তারা শপথ গ্রহণ করতে চান আগামীতে নওগাঁর 6টি আসনে বিএনপি প্রার্থীদের জয়লাভ করবে, এমনকি তারা দলকে বেগবান করতে চান। এই হচ্ছে এখনকার অবস্থা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে 3 দিনের সফরে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেলা 2টায় ঢাকা ত্যাগ করেন তিনি। আজই পুত্রজয়ের আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকার প্রধান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক এই সফরে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্য সহ বিভিন্ন খাতে 5টি সমঝোতা স্মারক স্বাক্ষর হবার কথা। একই সাথে 3টি নোট বিনিময় হওয়ার কথা, যেগুলো হালাল ইকোসিস্টেম, দুদেশের ফরেন সার্ভিস একাডেমি এবং উচ্চশিক্ষা খাতে সহযোগিতা বিষয়ক নথি সংক্রান্ত। তাছাড়া মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় জটিলতা নিরসন, প্রতিরক্ষা, জ্বালানি, ব্যবসা বাণিজ্য, উচ্চশিক্ষা, রোহিঙ্গা সংকট, কৃষি, সমুদ্র অর্থনীতি এবং আসিয়ান সহ আন্তর্জাতিক অঙ্গনে দুদেশের সহযোগিতার নানা বিষয়ে আলোচনা হতে পারে। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংস্কারের একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করতে মুলতবি বৈঠক চলছে নির্বাচন কমিশনে। সোমবার নির্বাচন ভবনে সকাল 11টায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সভাপতিত্বে শুরু হয় এই সভা। বৃহস্পতিবার নবম কমিশন সভায় দিনভর আলোচনায় কয়েকটি বিষয় সিদ্ধান্ত হলেও আরপিও সংশোধন চূড়ান্ত হয়নি। নির্বাচনে না ভোট ফিরিয়ে আনা, সংসদ সদস্য প্রার্থী হওয়ার জন্য সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস, একজন প্রার্থী সর্বোচ্চ 2টির বেশি আসনে প্রার্থী না হওয়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে কোনো অপরাধে দোষী সাব্যস্ত হলে প্রার্থী হওয়ার যোগ্যতা হারাবেন। খসড়ায় প্রস্তাব করেছে ইসি।
নির্বাচন কমিশনে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী লাভলি বিথি, সরাসরি যাব তার কাছে। বিথি, আরপিও বিষয়ে কোনো সিদ্ধান্ত কি এলো? এই ব্যাপারে আর কি কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন বিস্তারিত। সিদ্ধান্ত হতে আরও বেশ কয়েক ঘন্টা সময় লাগবে। তার কারণ হচ্ছে আরপিও যেহেতু আইন কারণ বিধিবিধান সংযুক্ত করার, নতুন করে সংশোধন করা কোনো কিছু, সুতরাং এটা একটি লম্বা প্রক্রিয়া। আজকে নিয়ে কিন্তু 3 দিন কমিশনে এই বিষয়ে আলোচনা হলো। তবে যতটুকু বুঝতে পেরেছি সচিব আমাদের বলে আজকে হয়তো চূড়ান্ত হতে পারে এবং 5টা সাড়ে 5টা নাগাদ সেই বৈঠকটি চলবে। আরেকটি বিষয় হচ্ছে যে গত নির্বাচনে আমরা যেরকম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হতেও দেখেছি, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ যেন নির্বাচিত হতে না পারে তার একটি বিধান রেখে না ভোট চালু করার পরামর্শ দিয়েছে। যদি কোনো আসনে একক প্রার্থী থাকে এবং সেই আসনে না ভোট চালু করা হবে, এবং যদি না ভোট প্রার্থীর তুলনায় বেশি ভোট হয় না ভোটের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে নতুন করে একটি নির্বাচন আবার বন্দোবস্ত করা হবে। একজন প্রার্থী সর্বোচ্চ 2টি আসনে প্রার্থী হতে পারবেন, এখন যেটি বর্তমানে 3টি আছে। আর হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কেউ যদি অপরাধ প্রমাণিত হয় সেক্ষেত্রে তিনি অযোগ্যতা বলে বিবেচিত হবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় পুলিশ, র্যাব, বিজিবি, আনসার এরা ছিল এতদিন, এবার সশস্ত্র বাহিনীকে হয়তো যোগ করার জন্য একটি প্রস্তাব করেছে। এছাড়া একটি সময় ছিল যখন নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত এবং তারা তাদের যে পাওয়ার ছিল, এখতিয়ার ছিল, সেটি পুরোদমে চালুর ব্যবহার করতে পারত। কিন্তু শেষে 2023 সালে যে সংশোধন করা হয়েছিল আরপিও, সেই সংশোধনের মাধ্যমে নির্বাচন কমিশনের যে এখতিয়ার ছিল সেটি ক্ষুণ্ণ করা হয়েছিল। সুতরাং এবার নির্বাচন কমিশনের এখতিয়ার তারা যেন পুরোদমে ক্ষমতা প্রয়োগ করতে পারে সেই বিষয়টি কিন্তু মাথায় রেখে সংশোধন করছে। এবং কোনো নির্বাচনের অনিয়ম, সেটা ভোটের দিনের বাইরেও যে কোনো অনিয়মের ক্ষেত্রে সে এলাকার ভোটকেন্দ্র অথবা পুরো নির্বাচনী এলাকার স্থগিত বা ফলাফল বাতিল করতে পারে। অর্থাৎ বেশ কিছু বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছে। এর আগে আচরণ বিধিমালা চূড়ান্ত হয়েছিল, কিন্তু এই আরপিওর জন্য আচরণ বিধিমালাও কিন্তু পুরোপুরি চূড়ান্ত কিন্তু করা যাচ্ছে না। সুতরাং আরপিওর উপর অনেকাংশে বেশ কিছু বিষয় নির্ভর করছে। বিথি, ধন্যবাদ আপনাকে। নির্বাচন উপলক্ষে 80,000-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করা হবে। শিগগিরই আইন শৃঙ্খলা বাহিনীর ট্রেনিং শুরু হবে। সকালে কেরানীগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সম্ভাব্য ভোট কেন্দ্র পরিদর্শন শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, নির্বাচনের সময় পুলিশ সদস্যদের কাছে বডি ক্যামেরা থাকবে। ভোট যেন সুষ্ঠু ও উৎসব মুখর হয় সেজন্য সরকারের সব ধরনের প্রচেষ্টা থাকবে। এ সময় রাজনৈতিক দলগুলো জনগণের সহযোগিতা কামনা করেন উপদেষ্টা। জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমন আছে নির্বাচন নিয়ে কোনো অসুবিধা হবে না। টাকার লোভে অনেকের নামে জুলাই আগস্টের মামলা হয়েছে বলেও জানান তিনি। বলেন, কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় চেষ্টা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবার ভোটটা যেন সুস্থ এবং শান্তিপূর্ণভাবে হয়। এবার আমরা প্রায় 80,000-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করব, নৌবাহিনী নিয়োগ করব, বিজিবি নিয়োগ করবে এবং র্যাব এবং অন্যান্য বাহিনীতে থাকবে। পুলিশের কাছে এবার 10,000-এর মতো বডি ক্যাম্প আছে, বিজিবির কাছেও কিছু আছে। এখন আরও আমরা 40,000 বডি ক্যাম্প কেনার চিন্তা ভাবনা আছে। চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় 8 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিচার কাজ শুরু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জেনে নিতে চাই জজ আদালত প্রাঙ্গণ থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, বিচার কাজ এখন কোন পর্যায়ে? সাক্ষ্য শুনানি কি হয়েছে? শাওন, বিচার কাজ এখনও চলমান এবং সে অনুযায়ী কিন্তু আসলে যে বিচার কাজ, সে বিচার কাজটি চলছে। এবং আমরা এই বিচার কাজের মধ্যে আমরা দেখেছি যে আসলে এই বিষয়টি, এবং এখানে আমরা দেখেছি যে আসলে যে বিচার কাজে কিন্তু শেখ হাসিনা সহ এবং তার যে পরিবারের সদস্যরা রয়েছেন তাদেরকেও কিন্তু আসলে আসামি করে মামলা করা হয়েছে। এবং সে বিষয়ে কিন্তু আসলে এই যে বিচার কার্য, সেই বিচার কার্যটি চলমান রয়েছে। এবং সে অনুযায়ী আমরা দেখেছি যে আসলে এই বিচার কার্য নিয়ে কিন্তু আসলে অনেক ধরনের অনেক জল্পনা কল্পনা ছিল। এবং সে অনুযায়ী কিন্তু আসলে এই যে বিচার কার্যটি, সেই বিচার কার্যটি এখানে চলমান রয়েছে। এবং যদি বলি যে এখানে
এই বিচার কার্য হওয়ার পর থেকে কিন্তু আসলে এই যে এখানে কি রায় হবে না হবে সেটা নিয়েও কিন্তু আসলে এক ধরনের যে উৎকণ্ঠা উত্তেজনা সেটাও কিন্তু মানুষের মাঝে রয়েছে এবং সবাই কিন্তু আসলে এই যে মামলার রায়ের দিকে আসলে তাকিয়ে আছেন এবং পরবর্তীতে এই বিচার কার্য শুরু হওয়ার পর চূড়ান্ত রায়টি হলে বা পরবর্তীতে যারা এখানে আইনজীবীরা রয়েছেন এই আইনজীবীরা যদি পরবর্তীতে জানান তাহলে পরবর্তীতে আমরা সে অনুযায়ী আমরা জানাতে পারবো যে আসলে এই যে এই মামলাটি এবং এই মামলার যে পরবর্তী যে অবস্থাটি সেটা আসলে কোথায় চলছে এবং সেখান থেকে আসলে কি কি সিদ্ধান্ত আসছে কি রায় আসছে সেটিও হয়তো আমরা পরবর্তীতে জানিয়ে দিতে পারবো। শাওন। নিশ্চয়ই তানভীর, অনেক ধন্যবাদ আপনাকে। স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে চতুর্থ দিনের মতো বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা। গেল কদিনের মতো আজও সকাল থেকেই নগরীর নাথুল্লাবাদে অবস্থান নেন তারা। এতে বন্ধ হয়ে যায় এই রুটে যান চলাচল। লাগাতার মহাসড়ক অবরোধে নাকাল নগরবাসী ও দূরপাল্লার যাত্রীরা। ভোগান্তি দূর করতে আজ শহরের ভেতর দিয়ে দূরপাল্লার বাস চলাচলের বিকল্প ব্যবস্থা করেছে প্রশাসন। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে সিন্ডিকেটের কারণে চিকিৎসা পায় না সাধারণ মানুষ। হয়রানি আর ভোগান্তির শিকার রোগী ও স্বজনরা। 2 সপ্তাহ ধরে নানা কর্মসূচি পালন করলেও কর্তৃপক্ষের কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। স্বাস্থ্য খাতে অনিয়ম বন্ধ না হওয়া পর্যন্ত বরিশাল ব্লকের কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা। দর্শক, এই বিষয়ে আরেকটু জেনে নিতে চাই, কাউসার হোসেন আছেন। একটু পরিস্থিতি জানতে চাই, এই মুহূর্তের আন্দোলনকারীদের দাবিগুলো ঠিক কি নিয়ে, অবরোধ যে ভোগান্তি এগুলো নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি? শাওন, 3 দফা দাবিতে চতুর্থ দিনের মতো আছে নতুল্লাবাদ অর্থাৎ বরিশাল কুয়াকাটা যে মহাসড়কটি রয়েছে সেই সড়কে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। এবং আন্দোলনকারীদের আসলে যে দাবিগুলো রয়েছে তার মধ্যে প্রথম দাবি হলো যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা বাংলাদেশে যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানে আসলে অব্যবস্থাপনা রয়েছে, দালালদের আধিক্য রয়েছে এবং সেখানে চিকিৎসকদের সাথে যে ডায়াগনস্টিক সেন্টারগুলো রয়েছে সেই ডায়াগনস্টিক সেন্টারগুলোর একটি সিন্ডিকেট রয়েছে এবং সেই সিন্ডিকেট ভেঙে একটি সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে সরকারি হাসপাতালগুলো পরিচালনা করতে হবে, এটা হলো তাদের প্রধান দাবি। এবং এখানকার যারা আন্দোলন করছেন তারা বলছেন যে একটি টাস্ক ফোর্স গঠন করতে হবে, অর্থাৎ বিভিন্ন মহলের ছাত্র জনতা বা প্রশাসন বিভিন্ন জায়গার প্রতিনিধিদের নিয়ে একটি টাস্ক ফোর্স গঠন করতে হবে যারা আসলে পুরো স্বাস্থ্যসেবা প্রক্রিয়াটি তদারকি করবেন। এবং তাদের যে দাবি দাবাগুলো রয়েছে এই দাবি দাবাগুলোর যে বাস্তবায়ন একটি সুপরিকল্পিত একটি পরিকল্পনা চাচ্ছেন তারা, এবং সেই পরিকল্পনাটি আসতে হবে স্বাস্থ্য উপদেষ্টার মুখ থেকে। এবং তারা বলছেন যে স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে আসতে হবে এবং যারা আন্দোলন করছে প্রায় 2 সপ্তাহ ধরে সেই আন্দোলন স্থানে আসতে হবে এবং তিনি সুনির্দিষ্টভাবে যে সরকারের যে পরিকল্পনা আছে সেটি বলবেন, সেটি না বলা পর্যন্ত আসলে তাদের এই আন্দোলন চলবে। এবং এই আন্দোলনের কারণে কিন্তু আসলে সাধারণ মানুষ যারা আছেন তারা ভোগান্তিতে পড়েছেন এবং এই সড়ক থেকে যান চলাচল বন্ধ রয়েছে। যদিও আজ প্রশাসনের উদ্যোগে দূরপাল্লার বাসগুলো নগরীর মধ্য দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, তবে সরাসরি যে চলাচল সেটি বন্ধ রয়েছে এবং ভোগান্তি আছে। যদিও শেরেবাংলা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ একটি সংবাদ সম্মেলন করে জানিয়েছেন যে শিক্ষার্থীদের যে দাবি দাবাগুলো রয়েছে সেই দাবি দাবাগুলো 1 থেকে 3 মাসের মধ্যে তারা পূরণ করবেন। শাওন। নরসিংদীর একটি বেসরকারি হাসপাতাল থেকে চুরি হওয়ার 12 ঘন্টা পর 1 দিন বয়সী নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে এক নারীকে। পুলিশ জানায় রোববার মধ্যরাতে রায়পুরার রাজাবাড়ি গ্রাম থেকে নবজাতককে উদ্ধার করা হয়। আটক করা হয় ফাতেমা বেগমকে। সদর থানার ওসি জানান ওই দিন দুপুরে ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালের কেবিন থেকে শরীফ মিথিলা দম্পতির নবজাতক চুরি হয়। হাসপাতালের সিসি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করেন তারা। পরে অভিযান চালিয়ে জড়িত করা হয় আটককে। শিশুটিকে উদ্ধারের পর ফিরে দেওয়া হয় বাবা মার কাছে। অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। মহিলা মানে কিভাবে বাচ্চারা নিছে কিন্তু ডাক্তার এবং নার্স কিন্তু তারা তথ্য তালাবি করছে না। আজকে যখন বাচ্চা নাই হয়েছে তখন ফোন দিয়া কইছে কয় ভাই কাল্লা তো আমার ছেলে হয়েছে, আজকে তো অনেক ছেলেটা নাই হয়েছে।
শেখ হাসিনা থেকে বায়তুল মোকাররমের খতিবকে পর্যন্ত দুর্নীতির জন্য পালাতে হয়েছে বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। বলেছেন, এই মুহূর্তে দুর্নীতি পুরোপুরি নির্মূল করা না গেলেও কমানো সম্ভব। সকালে জেলা শিল্পকলা একাডেমিতে গণশুনানির সময় কথা বলেন তিনি। দুদকে থাকা কর্মকর্তা কর্মচারী এমনকি চেয়ারম্যানের নিজের সম্পর্কেও খোঁজ নেওয়া দরকার বলে মন্তব্য করেন আব্দুল মোমেন। দুদক চেয়ারম্যান আরও বলেন, নিজ সন্তানের কাছে দুর্নীতিগ্রস্ত প্রমাণ হওয়ার চেয়ে লজ্জার আর কিছু নেই। যদি প্রত্যেকে পারস্পরিক আন্তরিক হওয়া যায় তবে দুর্নীতি কমে আসবে বলেন তিনি। গণশুনানিতে জেলা জেনারেল হাসপাতাল, বিআরটিএ, চিনিকল, পৌরসভা, এলজিইডি, থানা, জেলা ও ভূমি অফিস সহ বেশ কিছু অফিসের দুর্নীতি নিয়ে অভিযোগ আনা হয়। কাজেই আমি বোধহয় দাবি নিয়ে বলতে পারি, দুর্নীতি একেবারে নির্মূল হয়ে যাবে এই মুহূর্তে আমি এটাও মনে করি না। গ্র্যাজুয়ালি আমাদের সেই পথে আসতে হবে এবং আপনারা যদি চান, আপনারা যদি কন্ট্রিবিউট করেন, কেন হবে না? আমার মনে হয় নিজের সন্তানের কাছে দুর্নীতিগ্রস্ত প্রমাণিত হওয়ার চেয়ে বড় লাঞ্ছনা, বড় পরিতাপ আর বোধহয় কিছু নেই। মৃত্যু ঝুঁকির তোয়াক্কা না করে গাজার ধ্বংসস্তূপ থেকে বিশ্বকে যুদ্ধের খবর পৌঁছে দিচ্ছিলেন তারা। আজ নিজেরাই সংবাদ। আবারও টার্গেট কিলিংয়ের শিকার গাজার সাংবাদিকরা। গাজা সিটিতে ইসরায়েলের হামলায় নিহত আলোচিত আনাস আল শরীফ সহ আল জাজিরার 5 সংবাদকর্মী। বিবৃতি দিয়ে দায় স্বীকার করলেও আনাসের বিরুদ্ধে হামাসের সাথে সম্পৃক্ততার অপবাদ দিয়েছে ইসরায়েল। অভিযোগ প্রত্যাখ্যান করেছে আল জাজিরা। ফুটফুটে এই বাচ্চাটির বাবা গাজায় আল জাজিরার প্রতিনিধি 28 বছরের আনাস আল শরীফ। দীর্ঘদিন পর গত ঈদে দেখা হয়েছিল দুজনের, আর কখনো হবে না। গাজায় যখন বিদেশি সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করে রেখেছে ইসরায়েল, তখন বিশ্ববাসীর কাছে তেল আবিবের আগ্রাসনের খবর পৌঁছে দিতে জোরালো কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন আনাসের মতো ফিলিস্তিনিরাই। গাজা সিটির আল শেফা হাসপাতালের কাছে তাঁবুতে অবস্থান নিয়েছিলেন আল জাজিরার সংবাদকর্মীদের দলটি। সেখান থেকেই চালিয়ে যাচ্ছিলেন পেশাগত দায়িত্ব। রোববার দিনভর ফিলিস্তিনিদের মৃত্যু আর ধ্বংসযজ্ঞের খবর সংগ্রহের পর ব্যস্ত ছিলেন তথ্য গোছানোর কাজে। এমন সময় বোমা হামলা। ঘটনাস্থলেই প্রাণ হারান আলোচিত সাংবাদিক আনাস আল শরীফ। শহীদ হন আল জাজিরার আরেক প্রতিনিধি মোহাম্মদ ক্রেইকে, ক্যামেরাম্যান ইব্রাহিম জহির, মোহাম্মদ নওফেল এবং মোয়ামেন আলিওয়া। মৃত্যু হয় এক ড্রাইভার সহ আরও 2 জনের। হত্যাকাণ্ডের দায় স্বীকার করে টেলিগ্রামে পোস্ট দেয় ইসরায়েল। তবে সেখানে দাবি করা হয় হামাসের এক সেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন সাংবাদিক আনাস, তাই তাদের ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে হামলা। নিহত বাকিদের প্রসঙ্গে কিছু জানায়নি তেল আবিব, যদিও তাদের অভিযোগ প্রত্যাখ্যান করেছে আল জাজিরা। গত মাসেও আনাস আল শরীফের জীবন নিয়ে শঙ্কার কথা জানিয়ে পৃথক বিবৃতি দিয়েছিল জাতিসংঘ, আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক এবং কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট CPJ। আনাস নিজেও জানতেন তাড়া করছে মৃত্যু। প্রাণ হারানোর 1 ঘন্টা আগেও পোস্ট করেছেন সে বার্তা। 2023 সালে জাবালিয়া শরণার্থী শিবিরে আনাসের বাড়িতে বোমা ফেলে ইসরায়েলি বাহিনী। নিহত হন তার বাবা। ওই ঘটনার পরও সাংবাদিকতা চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছিলেন আনাস এবং জীবন দিয়েও সে কথা রেখেছেন তিনি। ডরথি তাজরিন, যমুনা নিউজ। গাজা সিটি দখলের পরিকল্পনা ঘিরে এবার ইসরায়েলের বিরুদ্ধে একজোট হয়েছে পশ্চিমা বিশ্ব। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে তেল আবিবকে রীতিমতো তুলোধুনো করেছে ইউরোপীয় দেশগুলো। নেতানিয়াহু প্রশাসনের বিরোধিতা করে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে চীনের মতো পরাশক্তিও। পাশাপাশি ইসরায়েলকে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, ডেনমার্ক, গ্রিস ও স্লোভেনিয়ার মতো কয়েকটি দেশ। রীতি ভেঙে সাপ্তাহিক ছুটির দিন রোববারই গাজা ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত হয় জরুরি অধিবেশন। আলোচনার বিষয়বস্তু ছিল গাজা সিটি দখলে ইসরায়েলের পরিকল্পনা। সেশনে তেল আবিবের সিদ্ধান্তের কড়া সমালোচনা করে নিরাপত্তা পরিষদের সদস্যরা। ইসরায়েলের গাজা সিটি দখলের পরিকল্পনাকে ভুল আখ্যা দিয়ে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। দেশটির দাবি, এ ধরনের সামরিক অভিযান সমাধানের কোনো পথ নয়, উল্টো আরও সংঘাত বাড়াবে।
দ্রুততম সময়ে ইসরায়েল সরকারকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছি। সামরিক অভিযানের মাত্রা বাড়লে সংকট দূর করবে না, জিম্মিদের মুক্তিও নিশ্চিত হবে না। এটি সমাধানের নয়, রক্তপাতের পথ। ইসরায়েলের করা সমালোচনা করেছে আরেক পশ্চিমা দেশ ফ্রান্স। গাজাবাসীর পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে পরাশক্তি চীনও। প্যারিস সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা জানায় এ ধরনের সিদ্ধান্তের। সেখানকার বাসিন্দারা ইতোমধ্যেই ভয়াবহ অবস্থায় বাস করছে। প্রতিদিন ক্ষুধার্ত শিশু আর ত্রাণ সংগ্রহকারীদের মৃত্যুর ছবি আর নেওয়া যাচ্ছে না। গাজা ফিলিস্তিনের মানুষদের, ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ এটি। ভূখণ্ডটি দখলের যে কোনো প্রচেষ্টাই সর্বোচ্চ উপায়ে প্রত্যাখ্যান করা হবে। অবিলম্বে গাজা সিটি দখলের পরিকল্পনা থেকে ইসরায়েলকে সরে আসার দাবি জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, ডেনমার্ক, গ্রিস ও স্লোভেনিয়া। ইসরায়েলের এই সিদ্ধান্তের নিন্দা জানাই। এই পরিকল্পনা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে। জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। নিরাপত্তা পরিষদে বাকিরা ফিলিস্তিনের পক্ষে কথা বললেও বরাবরের মতোই যুক্তরাষ্ট্রের সুর নরম ছিল মিত্র ইসরায়েলের সিদ্ধান্ত ইস্যুতে। অনিক রহমান, যমুনা নিউজ। নির্বাচন কমিশন অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার সময় আটক করা হয়েছে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী সহ কংগ্রেসের বেশ কয়েকজন সিনিয়র নেতাকে। পার্লামেন্ট চত্বরে বিক্ষোভের ডাক দিয়েছিল কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ বিরোধী দলগুলো। বিহারের ভোটার তালিকায় ত্রুটি এবং 2024 সালের লোকসভা নির্বাচনে ভোট কারচুপির প্রতিবাদে বিক্ষোভের ডাক দেওয়া হয়। সোমবার সকালে পার্লামেন্টে অধিবেশন শুরুর আগেই অবস্থান কর্মসূচিতে যোগ দেন বিরোধী দলীয় এমপিরা। এ সময় নিরাপত্তা বাহিনীর সাথে তাদের ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে নির্বাচন কমিশন অভিমুখে মিছিল বের করা হলে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ বেশ কয়েকজনকে আটক করা হয়। বিশ্বের সবচেয়ে কুৎসিত কুকুরের খেতাব পেল পেটুনিয়া নামের একটি বুলডগ। সবচেয়ে কুৎসিত কুকুরকে তা নির্বাচনে শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় রীতিমতো জাঁকজমকপূর্ণ এক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ডস আগলিয়েস্ট ডগ আয়োজনের এবারের আসরের খেতাব জয়ী পেটুনিয়ার বয়স মাত্র 2 বছর। দেখতে সবচেয়ে উদ্ভট হওয়ার পুরস্কার হিসেবে $5,000 আর্থিক পুরস্কার পেয়েছে। সে পুরস্কার না পেলেও আনন্দ আয়োজন উপভোগ করেছে প্রতিযোগী অন্যান্য পোষা প্রাণীর মালিকেরাও। 1970 সাল থেকে পোষা প্রাণী নিয়ে সচেতনতা বাড়াতে ক্যালিফোর্নিয়ায় আয়োজন করা হচ্ছে এই প্রতিযোগিতা। যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্বের নানা প্রান্ত থেকে কুকুর প্রেমীরা অংশ নেন এতে। এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।